প্রিয় শ্রোতা বন্ধু, গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্প পুরনো কলকাতার একটি বাড়িতে। লেখক প্রফুল্ল রায়। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করছি আজকের গল্প পুরনো কলকাতার একটি বাড়িতে। অনেকদিন আগে এই গল্পটা শুনেছিলাম। কে বলেছিল, ঠিক কবে বলেছিল সেসব ভুলে গেলেও গল্পটা কিন্তু মনে আছে। প্রথম যখন শুনি আমার সেই বয়সেই শিরদাঁড়ায় শিহরণ খেলে গিয়েছিল। গল্পটা ছিল এরকম। বিকেল তখন ফুরিয়ে এসেছে। কাটোয়া লোকাল হাওড়া স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনের মাঝামাঝি একটা কম্পার্টমেন্ট থেকে নেমে এলো রাজেন। তার এক হাতে টিনের সুটকেস আর আরেক হাতে মোটা কাপড়ের ব্যাগ। অন্য প্যাসেঞ্জারদের সঙ্গে লম্বা প্ল্যাটফর্ম পেরিয়ে গেটে কালো কোট পরা রেলবাবুদের হাতে টিকিট জমা দিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে এলো সে। একে ওকে জিজ্ঞাসা করে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে যে বাসগুলো শ্যামবাজারের দিকে যায় তার একটায় উঠে পড়ল রাজেন। ৩ বছরও পুরো হয়নি, দেশ স্বাধীন হয়েছে। কলকাতায় এখনকার মতন এত লোকজন ছিল না, যানবাহনও অনেক কম। রাস্তায় রাস্তায় ট্রাফিক জ্যাম নেই, মানুষের ভিড়ও তেমন চোখে পড়ে না। বাসটা হাওড়া ব্রিজ পেরিয়ে বড় বাজারে চলে এলো। রাজেনের বয়স 22 থেকে 23। তাদের বাড়ি কাটোয়ার সিদ্ধেশ্বরী তলায় গঙ্গার কাছাকাছি। তার পরনে ধুতি আর ঢোলা ফুল শার্ট, পায়ে বাটা কোম্পানির পুরু চপ্পল। সেই সময় এখনকার মতন এত প্যান্ট শার্টের চল ছিল না। রাজেন এই প্রথম কলকাতায় এলো না, তবে উত্তর কলকাতায় তার কখনো আসা হয়নি। শ্যামবাজার, শোভাবাজার, ফাঁড়িপুকুর এইসব নাম তার শোনা। এই এলাকাগুলো কেমন তার ধারণা নেই। এই বিশাল শহরে আগে বেশ কয়েকবার যে রাজেন এসেছে, দক্ষিণ কলকাতার শেষ প্রান্তে বেহালায় শখের বাজারে তার নমিতা পিসির বাড়িতে উঠেছে। নমিতা পিসি তার বাবার আপন বোন নয়, দূর সম্পর্কের খুড়তুতো বোন হলেও নমিতা পিসি এবং পীতম্বর পিসি খুবই ভালো মানুষ। যখনই সে বেহালায় শখের বাজারে আসে, পিসিরা কি আদর যত্নটাই না করে। যতবারই এসেছে নমিতা পিসিরা সহজে তাকে ছাড়েনি। কম করে 8 থেকে 10 দিন তাদের কাছে কাটাতেই হয়েছে রাজেনকে। এবার নমিতা পিসিরা নেই, বাড়িতে তালা লাগিয়ে কাশী, মথুরা, বৃন্দাবনে তীর্থ করতে গেছে। 1 মাসের আগে ফিরবে না। তাই রাজেনের শোভাবাজারের কাছাকাছি অবিনাশ কাকুদের বাড়িতে দিন 7 থাকা ছাড়া আর উপায় নেই। অবিনাশ দত্ত রাজেনের বাবার বন্ধু। কলকাতার একটা বিদেশি স্টিভেডার কোম্পানির অফিসে 2 জনের সহকর্মী ছিল। বাবার বন্ধু সেই সুবাদে কাকা। বাবা এবং অবিনাশ কাকু বছর 3 হলো রিটায়ার করেছে। রাজেনের বাবা বাসুদেব নিয়োগী 35টা বছর কলকাতায় মেসে থেকে চাকরি করেছে। ছুটি ছাটায় কাটোয়ায় যেত। অবসরের পর কলকাতায় মেস টেস ছেড়ে
বাসুদেব নিয়োগী পাকাপাকিভাবে কাটোয়াতেই থাকছে। এখন খুবই অসুস্থ, বাড়ি থেকে বেরোনো একরকম বন্ধ। একমাত্র অবিনাশ দত্ত ছাড়া অফিসের পুরনো কলিগদের সঙ্গে তার যোগাযোগও নেই বললেই চলে। রাজেন 2 বছর হলো বিকমটা পাশ করেছে, কিন্তু চাকরি টাকরি এখনো কিছুই জোটেনি। নানা অফিসে দরখাস্ত করার পর দরখাস্ত পাঠানোই যা সার। রাজেনের একটা কাজ দরকার, কেননা তার বাবা অসুস্থ। তার 3-4টে ছোট ছোট ভাই বোন, সংসারের সব দায়িত্ব তাকেই নিতে হবে। হঠাৎই এই মাসে কয়েকটা অফিসে ইন্টারভিউ দেবার জন্য তাকে ডেকেছে। 2-1 দিন গ্যাপ দিয়ে অফিসগুলোতে দৌড়তে হবে। কাটোয়া থেকে 2-1 দিন পর পর এসে ইন্টারভিউ দেওয়াটা খুবই কষ্টকর। ট্রেন জার্নির ধকলের কথা বাদ দিলেও হুট করে গিয়ে ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে বসলেই তো হলো না। তার আগে বইটই ঘাঁটতে হয়, মনকে তৈরি করে নিতে হয়। ট্রেনেই যদি সময় কেটে যায়, প্রিপারেশনটা তাহলে কি করে হবে? তাই অন্তত দিন 10 রাজেনের কলকাতায় থাকাটা দরকার। কিন্তু নমিতা পিসিরা ছাড়া তো এই শহরে তাদের জন্য কোনো আত্মীয় স্বজন নেই। সে থাকবে কোথায়? নিরুপায় হয়েই অফিসের পুরনো সহকর্মীকে চিঠি লিখেছিল বাসুদেব নিয়োগী। অবিনাশ দত্ত চিঠি পেয়েই উত্তর দিয়েছে। রাজেন তাদের বাড়িতে কয়টা দিন থাকবে, এতে সে আর তার স্ত্রী বন্দনা খুবই খুশি। অবিলম্বে যেন রাজেনকে পাঠিয়ে দেওয়া হয়। তবে একটাই কথা, রাজেনকে সাবধানে থাকতে হবে এবং বাড়ির ভেতরে অবিনাশ আর বন্দনা যেভাবে বলবে তাকে সেভাবেই চলতে হবে। বাড়ির ভেতরে অবিনাশদের কথা মতো চলতে হবে, সেটা না হয় ঠিক আছে, কিন্তু সাবধানতা কি কারণে? একটু খটকা দেখা দিলেও তেমন আমল দিল না বাসুদেবরা। তাই ব্যাগ সুটকেস গুছিয়ে কাটোয়া লোকালে উঠে পড়েছিল রাজেন। বাসটা বড়বাজার চিতপুর টিতপুর ছাড়িয়ে কংক্রিটে বাঁধানো সেন্ট্রাল অ্যাভিনিউতে ঢুকে স্পিড বাড়িয়ে দিয়েছিল। দেশ স্বাধীন হলেও ব্রিটিশ শিল্পপতিরা সবাই তখনও কলকাতায় ছেড়ে ব্রিটেনে ফিরে যায়নি। সাহেব মালিকরা বা তাদের অফিসারেরা ইন্টারভিউতে কি কি প্রশ্ন করতে পারে তাই নিয়ে রীতিমতন চিন্তা হচ্ছিল রাজেনের। অবশ্য দেশি কয়েকটা কোম্পানিও তাকে ডেকেছে। বাংলা মাধ্যমে পড়াশোনা করলেও তখন স্কুল কলেজে ইংরেজির ওপর জোর দেওয়া হতো। ইংরেজিটা মোটামুটি ভালোই জানা আছে রাজেনের, গুছিয়ে লিখতেও পারে, কিন্তু বলার অভ্যাস নেই। কিন্তু ইন্টারভিউতে একটু হোঁচট না খেয়ে ঝরঝরে সাবলীল ইংরাজিতে জবাব দিতে হবে। দুশ্চিন্তাটা সেখানেই। কিছু করার নেই, ইন্টারভিউ তো দিতেই হবে। সে কোথায় যাবে? বাসে উঠেই অবাঙালি কন্ডাক্টরকে জানিয়ে দিয়ে রাজেন বলেছিল তাকে যেন সেখানে নামিয়ে দেওয়া হয়। কন্ডাক্টরটি তা মনে করে রেখেছিল। বিডন স্ট্রিট পেরোবার পর সে রাজেনের সিটের কাছে চলে এলো। বাবুজি। রাজেন অন্যমনস্ক ছিল। ডাকটা কানে যেতেই একটু চমকে উঠল। কন্ডাক্টর বাংলা হিন্দি মিশিয়ে বলল, আপকা স্টপ এসে গেছে, উতার যাইয়ে বাবুজি। এর অর্থ আপনার স্টপ মানে আপনার গন্তব্যস্থল এসে গেছে, আপনি নেমে পড়ুন। সুটকেস আর ব্যাগ হাতে ঝুলিয়ে নেমে পড়ল রাজেন। অবিনাশ দত্ত চিঠিতে জানিয়ে দিয়েছিল বিডন স্ট্রিট পেরোবার পর বাঁ দিকে 3টি লেন পেছনে ফেলে 4 নম্বর সরু রাস্তাটা হল রাধানাথ মল্লিক লেন। সেখানেই তারা থাকে, বাড়ির নম্বর 13। সন্ধ্যা নেমে গিয়েছিল। রাস্তায় রাস্তায় কর্পোরেশনের আলো জ্বলে উঠেছিল। 2 ধারের বড় বড় বিল্ডিং আর ছোট বড় নানা ধরনের দোকান এবং শোরুমগুলোতেও অজস্র আলো। কলকাতার এই এলাকাটা রাজেনের পুরোপুরি অচেনা।
চারপাশের বিশাল বিশাল বাড়িগুলোর চেহারা দেখে মনে হয় বহুকালের পুরনো। কি একটা বই এসে পড়েছে এই অংশটাই আদি কলকাতা। অবশ্য সে শুনেছে নমিতা পিসিরা যেখানে থাকে সেই বেহালা শখের বাজারও প্রাচীন কলকাতা। শহরের পুরাতত্ত্ব নিয়ে মাথা ঘামানোর মতন সময় এটা নয়। ১৩ নম্বর রাধানাথ মল্লিক লেনটা তাকে খুঁজে বের করতে হবে। একটা ওষুধের দোকানে জিজ্ঞাসা করতেই জানা গেল একটু এগিয়ে বাঁ ধারে যে গলিটা পাওয়া যাবে সেটাই রাধানাথ মল্লিক লেন। রাজেন পা চালিয়ে সেই গলিটায় ঢুকে পড়ল। সেন্ট্রাল অ্যাভিনিউর গায়ে এইরকম একটা গলি থাকতে পারে ভাবাই যায় না। বড় রাস্তার বহুতল সব ইমারত আর আলোর ঝলমলানি কিছুই এখানে নেই। রাধানাথ মল্লিক লেনটা যেন ৫৬ পাকের গলি। কয়েক পা হাঁটলেই একটা করে বাঁক। প্রায় ৩ বছর হল ইংরেজ রাজত্বের অবসান হয়েছে, কিন্তু এই গলিতে অনেকটা দূরে দূরে লাগানো গ্যাস বাতিগুলো এখনো থেকে গেছে। সরু রাস্তাটায় দুধারে নোনা ধরা গায়ে গায়ে ঠেকানো একতলা দোতলা তেতলা আদ্যিকালের সব বাড়ি। ফাঁকে ফাঁকে টালি বা টিনের চালের ছোট ছোট কয়েকটা বস্তি। এসবের মধ্যেই কালী মন্দির, শনি মন্দির, শিব মন্দির। কেরোসিনের ডিবে ঝুলিয়ে তেলে ভাজার দোকান, কবিরাজখানা, মুদিখানা, পানবিড়ির দোকান ইত্যাদি ইত্যাদি। এখানকার বাড়িগুলো থেকে অবশ্য ইলেকট্রিকের আলো বেরিয়ে এসেছে, কিন্তু সেগুলো খুবই ম্যারমেরে। গ্যাস বাতি, কেরোসিনের ডিবে, ইলেকট্রিক আলো সবই আছে, কিন্তু চারপাশ কেমন যেন ঝাপসা ঝাপসা। রাস্তা দিয়ে লোকজন চলছে ঠিকই, কিন্তু সবই যেন ছায়ামূর্তি। জোব চার্নক কি ৩০০ বছর আগে এখানকার বাড়িগুলোর ভিত গেঁথেছিলেন? রাজেন চলেছে তো চলেছেই। এই গলিতে ১৩ নম্বর বাড়িটার কথা যাকেই জিজ্ঞাসা করছে তারই একই জবাব, আর একটু এগিয়ে যান। এগোতে এগোতে কোথায় গিয়ে পৌঁছবে সে? মাথায় গোঁ চেপে গেল রাজেনের। সেন্ট্রাল অ্যাভিনিউর মুখ থেকে ২০-২৫ মিনিট হাঁটছে সে। দেখা যাক আরও কতক্ষণ লাগে। ১ ঘন্টা ২ ঘন্টা যাই লাগুক, সে ছাড়ছে না। বাড়িটা খুঁজে তাকে বের করতেই হবে। কিন্তু না, আর বেশিক্ষণ তাকে হাঁটতে হলো না। বাদিকে একটা চিড়ে মুড়ে, চিড়ের মোয়া, খইয়ের মোয়া, বাদাম ভাজা, ছোলা ভাজা, বাতাসা, নকুলদানা ইত্যাদি নানা জিনিসের দোকানের সামনে এসে রাজেন দাঁড়ালো। ১৩ নম্বর বাড়ির কথা বলতেই দোকানদার চমকে উঠে অদ্ভুত চোখে যেন তাকালো। তার চোখে মুখে শুধু চমকই নয়, ভয়ও যেন ফুটে উঠেছে। রাজেন অবাক। সে কিছু বলতে যাচ্ছিল, দোকানদার ঢোক গিলে বলল, বাবু, আপনি ঠিক ১৩ নম্বর বাড়িতেই কি যেতে চাইছেন? রাজেন হতভম্ব। বলে কি লোকটা? একটু সামলে নিয়ে বলল, তাই তো বললাম। এবার দোকানদারের গোলাকার মুখে খাবি খাওয়ার মতো ভঙ্গি ফুটে উঠেছে। তারই মধ্যে কিছুটা সামলে নিল সে। ও আচ্ছা আচ্ছা, আমার দোকানের গা ঘেঁষে যে বাড়িটা সেটাই কিন্তু ১৩ নম্বর। ঠিক আছে। কয়েক পা এগোতেই রাজেনের চোখে পড়ল আধা আধি খোলা সদর দরজার ডান পাশের পাল্লায় কালো ধেবড়া হরফে লেখা ১৩। যাক, শেষমেশ পাওয়া গেল। দরজাটা পুরোপুরি খুলে ঢুকতে যাবে কি ভেবে চিড়েমুড়ির দোকানের দিকে তাকালো রাজেন। দোকানদার কচ্ছপের মতন গলাটা অনেকখানি বাড়িয়ে তাকে লক্ষ্য করছে। চোখে সেই অদ্ভুত ভয়ে ভয়ে একটা দৃষ্টি। চোখাচোখি হতেই গলাটা টেনে নিল। রাজেন ভেতরে ঢুকতে গিয়ে ঢুকল না। দোকানদারের চোখে এত ভয়, এত চমক কেন? সে কি কিছু বলতে চায়? কি বলবে? কিছুই বোধগম্য হচ্ছে না। একটু দোনমনো করে ঢুকেই পড়ল সে।
দরজা পেরোলেই দুধারে প্রায় 25-26 ফুট উঁচু, প্রায় 30 ইঞ্চি পুরু আদ্যিকালের নোনা ধরা দেওয়াল, মাঝখান দিয়ে 5-6 ফিট চওড়া রাস্তা, অনেকটা সুড়ঙ্গের মতো। কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎ রাজেনের মনে হলো অবিনাশ কাকা কি আসল ঠিকানাটা লিখতে গিয়ে ভুল করে ফেলেছে। বাড়ির নম্বর হয়তো 15, 20, 22, 24 বা অন্য কিছুও তো হতে পারে, কিন্তু তাই বা কি করে হয়? অবিনাশ কাকা ভুল ঠিকানা দিয়ে তাকে নাজেহাল বা করবে কেন? না, আরেকটু এগিয়েই দেখা যাক। সামনের দিকে 15-20 ফুট যেতেই চোখে পড়ল সুড়ঙ্গের মতন প্যাসেজটা ডান দিকে সামান্য বাঁক নিয়ে সোজা চলে গেছে। বাঁকের মুখে আসতেই চোখে পড়ল খানিকটা দূরে শান বাঁধানো চাতালের ওধারে একটা মস্ত সেকেলের 3 তলা বাড়ি। রাজেন যেখানে এসে দাঁড়িয়েছে সেখান থেকে সোজাসুজি 1 তলার 2টো ঘরে কম পাওয়ারের বাল্ব জ্বলছে। চাতালের ডান পাশেরও 2-3টে ঘরে ম্যারম্যারে আলো। চাতালের দুপাশ থেকে মানুষের গলা শোনা যাচ্ছে। না, এটা জনশূন্য ভুতুরে বাড়ি নয়। এখন মনে হচ্ছে অবিনাশ কাকা সঠিক ঠিকানাই দিয়েছে। চিঠিতে জানিয়েছিল তারা 13 নম্বরের দোতলায় থাকে। মুখ তুলে ওপরের দিকে তাকালো রাজেন। দোতলাতেও আলো জ্বলছে। সে পা বাড়াতে যাবে, হঠাৎ আরো উঁচু থেকে খসখস আওয়াজের মতন কিছু কানে এলো। রাজেনের চোখ তেতালার দিকে চলে গেল। তেতালাটা অন্ধকার, কেউ থাকে বলে তো মনে হলো না। তারও ওপরে ছাদের রেলিংয়ের ওপর দিয়ে অনেকটা ঝুঁকে কে যেন দাঁড়িয়ে আছে। আবছা আবছা অন্ধকারেও মনে হলো কোনো একজন মহিলা। বয়স বেশি হবে না, 30-এর নিচেই। পরনে শাড়ি, কপাল অবধি ঘোমটা টানা। সে রাজেনের দিকে তাকিয়ে আছে। প্রায় 40 ফিট নিচে থেকেও বোঝা যাচ্ছে তার চোখ দুটো যেন জ্বলছে। মুখে অদ্ভুত মিষ্টি কিন্তু হিংস্র একটা হাসি। তেতলায় মনে হচ্ছে কেউ থাকে না। তাহলে প্রাচীন দুর্গের মতন এই বাড়ির ছাদ থেকে শরীরটাকে রেলিংয়ের ওপর দিয়ে অর্ধেকটা ঝুঁকিয়ে কে এই মহিলা? আর তাকে এইভাবে দেখছেই বা কেন? তার হাসিটাই বা কি মারাত্মক! রাজেন ভীতু নয়, কিন্তু এই মুহূর্তে তার সারা শরীর ভয়ে যেন হিম হয়ে গেল। হৃৎপিণ্ডটা এত জোরে জোরে লাফাচ্ছে যে তার শব্দ শুনতে পাচ্ছে যেন রাজেন। সে আর তাকিয়ে থাকতে পারছে না। মাথা নামিয়ে নিল। এত ভয় জীবনে কখনো সে পায়নি। সামলে নিতে অনেকটাই সময় লাগলো। তারপর বাঁধানো চাতালটায় চলে এলো। সেখানে দাঁড়িয়ে ডাকতে লাগলো, অবিনাশ কাকা, বন্দনা কাকিমা। দোতলার বারান্দার রেলিংয়ের কাছে এসে অবিনাশ দত্ত বলল, তুই এসে গেছিস? আয় আয় আয়, আর একটু এগোলেই তো বা পাশে সিঁড়ি। চাতাল পেরোতে পেরোতে নিজের অজান্তেই যেন দাঁড়িয়ে পড়ে ছাদের দিকে তাকালো রাজেন। আশ্চর্য, সেই তরুণী বউটি তো আর নেই। কয়েক সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেছে। বেশ ধন্দে পড়ে গেল সে। সত্যি কি বউটি ছিল নাকি তার চোখের ভ্রম ছিল? কিন্তু বউটাকে স্পষ্ট দেখেছে রাজেন। জ্বলন্ত দৃষ্টিতে তার তাকানো, মধুর এবং হিংস্র হাসি তার শরীরে হিমের স্রোত বইয়ে দিয়েছিল। সেটা ভ্রম হয় কি করে? এখনো তো বুকের ভেতরটা লাফিয়ে চলছে। এই আছে এই নেই। কে সেই বউটা? অবিনাশ দত্ত বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? ধন্দটা এখনো কাটেনি রাজেনের। থেমে থেমে বলল, না, থামবো কেন? যাব যাব।